তাকে তিনি যেহেতু বাইরে আছেন হেডকোয়ার্টার্সের, তিনি বাবর এবং সোহাতের অস্ত্র নামাতে এসেছিলেন বলে জানি। তো বাইরে যখন আছেন নিশ্চয়ই বঙ্গবন্ধুর সাপোর্টার হবেন। তো পটিয়াতে গিয়ে আমি তখন সেখানেই গিয়ে নাম জানতে পেরেছি, মেজর জিয়া, তাকে পেয়েছিলাম। কারণ তাকে বলতেই তিনি পাহারার ব্যবস্থা করার জন্যে সেদিন তার সৈন্য 150 সৈন্য তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। নিজেও আমার সঙ্গে কালুরঘাটে এসেছিলেন 27 তারিখ। হ্যাঁ, তাহলে সামরিক বাহিনীর ইনভলভমেন্টটা হলো পাহারা দেওয়ার জন্যে। হ্যাঁ, তখন এখানে উপস্থিত হওয়ায় কথায় কথায় আমি তাকে বলেছিলাম, মেজর সাহেব, আমরা তো এখানে সব মাইনর, আপনি একমাত্র মেজর, আপনি কি নিজের কণ্ঠে কিছু বলবেন? আমি বললাম সাধারণভাবে, তিনি এটাকে খুব সিরিয়াসলি নিলেন। তারপর আমার সাথে বসে বসে ড্রাফট তৈরি হলো। আই মেজর জিয়া, on behalf of our great national leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, do hereby declare independence of বাংলাদেশ। এই দিয়ে আরম্ভ, খোদা ভিক্টরি ইজ আওয়ার্স, খোদা হাফেজ, জয় বাংলা, এটা দিয়ে শেষ। ছোট্ট একটা বক্তব্য। Sovereign State of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. তিনি ছাড়াও আরও সামরিক বাহিনীর লোক দুজন অংশগ্রহণ করেছিলেন। সুবিদ আলী ভূঁইয়া ক্যাপ্টেন, আরেকজন হলেন লেফটেন্যান্ট শমশের মুরবিন। আমার ধারণা যে তার আগে উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন, আই মেজর জিয়াউর রহমান as the head of the provisional government do hereby declare the independence of Bangladesh. এটা আমার ধারণা, এটা আমি শুনেছি বলে আমার মনে হয়। একবার এটা বেতারে শোনা গেছে, শোনার সময় পলিটিক্যাল লিডাররা, এমআর সিদ্দিকী, তারপরে হান্নান সাহেব, তারপরে সবাই খুব রিয়াক্ট করলো যে উনি নিজে কী করছেন, কেন করছেন। তখন ইয়েতে এসে কারেক্ট করতে বলা হলো এবং সঙ্গে সঙ্গে উনি মেনে নিলেন, এটা নিয়ে করেন না। ওই জিয়ার কল ফর ইন্ডিপেন্ডেন্স, সেটা প্রথমবার তো নিজে বললো, আই মেজর জিয়া, আমি কল করছি, ইউ অল কামিং টু রিভল্ট অ্যান্ড আই এম ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স। তারপরে দেখলো যে ওটা হবে না, ও তো বেঙ্গল রেজিমেন্টের ছিল, বেঙ্গল কোম্পানি যেগুলো ছিল। তখন ও বললো যে আই অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান is announcing independence of বাংলাদেশ। এইটাই সমানে ব্রডকাস্ট করতে শুরু করলো। এইখানে আমরা কলকাতায় শুনতে পাওয়া যায়নি, এটা আগরতলায় আমরা মনিটর করতাম। 28th March, The Times of India. Agartala, March 27th. Major Zia, Chief of the Bangladesh Liberation Army, declared over the Free Bangla Radio tonight that Bangladesh would be rid of the Pakistani military administrator in 2 or 3 days. 30th March, The Manila Times. Free Bangla Radio, monitored in Calcutta, announced the establishment of a provisional government of Bangladesh, Bengali nation, under Major Zia, described as the head of the Liberation Army. The clandestine station said Sheikh Mujib would guide the government from Chittagong, where he was directing the liberation struggle. 31st March, The Times of India. Calcutta, March 30th. I, Major Zia, Provisional Commander-in-Chief of the Bangladesh Liberation Army, hereby proclaim, on behalf of Sheikh Mujibur Rahman, the independence of Bangladesh. যুদ্ধকালীন কর্তব্য সম্বন্ধে নানান রকমের কথা আমরা প্রচার করেছি। তখন কোনো কী প্রচার করা হবে তার কোনো দিক নির্দেশনাও ছিল না, শুধু একটাই দিক নির্দেশনা ছিল, স্বাধীনতা মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। আমরা এটাই বুঝতাম। কালুরঘাট এবং আগরতলা এই দুইটা পর্যায়ে কিন্তু আমাদের মাথার উপর কেউ ছিলেন না, এবং আমার 10 জন নিয়ে আমাদের যে কর্মী বাহিনী, এই শুধু সুব্রত বড়ুয়া কালুরঘাটে আগরতলায় জয়েন করেছিলেন, তাকে নিয়ে 11 জন হয়েছিলাম আমরা। এই সময়ে আমাদেরকে ব্রিফ করার মতো বা আমাদেরকে জবাবদিহিতার মতো কেউ ছিল না। জবাবদিহিতা জনগণ। আমরা মনে করতাম আমরা জনযুদ্ধের মুখপাত্র হিসেবে কাজ করছি, জনগণের কাছে আমাদের জবাবদিহিতা। আর কালে ভদ্রে আমি পূর্বাঞ্চলীয় নেতা এমআর সিদ্দিকী, মোহাম্মদ খালেদ,
জহুর আহমদ চৌধুরী, এদের আশেপাশে পেতাম আগরতলায়। দ্বিতীয় পর্যায়ের কথা বলছি, তাদের কাছ থেকে গিয়ে হয়তো আমি এই বিষয়ে স্যার আপনাদের কী পলিসি এইভাবে জেনে নিতাম। 30শে মার্চ বোম্বার্ডমেন্টের পর স্বভাবত ওখান থেকে আমাদেরকে ছিটকে বেরিয়ে যেতে হয়েছিল এবং 1 কিলোওয়াটের ট্রান্সমিটার ছিল, আমরা ওটা তুলে নিয়েছিলাম বেপরোয়াভাবে। প্রথমে কোথায় গিয়ে ওটা ইনস্টল করা হবে সেই জায়গা নির্ধারণ করা। তাৎক্ষণিকভাবে আমরা শেল্টার নিয়েছিলাম পটিয়ায় এবং ট্রান্সমিটারটা নিয়ে। তো পটিয়ায় একজন প্রবীণ বেতার প্রকৌশলীকে আমরা পেয়েছিলাম, তার কাছ থেকে পরামর্শ চেয়েছিলাম কোথায় এটা ইনস্টল করা যায়। তিনি বললেন 1 কিলোওয়াট ট্রান্সমিটারের সূত্রী এলাকা হলো 10 মাইলস রেডিয়াস, তো এটা পটিয়া থানাটাও কভার করবে না, আবার এখানেও বোম্বার্ডমেন্ট হবে। তার চেয়ে কোনো বর্ডার এলাকা যদি পাওয়া যায় যেখানে ইন্ডিয়ান লিসনাররা আমাদের কথা শুনবে। তিনি লক্ষ্য করেছেন মানে 26শে মার্চের পর থেকে অল ইন্ডিয়া রেডিও আমাদের পক্ষে বলছে, যেই আমাদের সংবাদ হাইলাইটও ভালোভাবে করছে এবং মন্তব্যগুলো আমাদের পক্ষে, পুরো বাংলাদেশের পক্ষে বলছে আর কি। কাজে যদি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান ইন্ডিয়ান লিসনাররা শুনতে পায় তাহলে অল ইন্ডিয়া রেডিও ওটাকে রিব্রডকাস্ট বা ওটার উপর ভালো কভারেজ দেবে। তো আমরা তাৎক্ষণিকভাবে রামগড়, আমার একটু পরিচিত এলাকা ছিল, রামগড় থানা বর্ডার এলাকায় একটা সরু নদী আছে, ফেনী নদী, নদীর পাড়ে, ওপারে সাবরুম থানা। কাজে রামগড়টায় যেহেতু থানা আছে ওখানে ইলেকট্রিসিটিও আছে। আমরা এইসব করতে করতে চিন্তা ভাবনা করতে 3 এপ্রিল পর্যন্ত আমাদের সময় লেগে গেছে। 30শে মার্চ থেকে 3 এপ্রিল এই সময়, এই 3 দিন 4 দিন প্রোগ্রাম হয়নি। 3 এপ্রিল ওখানে যখন পৌঁছি রামগড়, এইচটি ইমাম সাহেবের সাথে দেখা। এইচটি ইমাম হলেন রাঙ্গামাটির ডিসি, তিনি তার হেডকোয়ার্টার তখন রামগড়ে নিয়ে গেছেন। তিনি আমার পরিচিত ছিলেন। তিনি আমাকে দেখেই বললেন, তোমার টিমের বাদবাকি লোক থাক, শুধু বাংলা এবং ইংরেজিতে ব্রডকাস্ট করতে পারে এই 2 জন সহকর্মী নিয়ে এক্ষুনি নৌকায় উঠো, ওই পারে যাওয়া যাবে। ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদেরকে একটা শর্ট ওয়েভ ট্রান্সমিটার দিয়েছে, সেটাকে কাজে লাগানো। তা আমি আবুল কালাম সন্দীপের আবদুল্লাহ ফারুককে নিয়ে নৌকায় উঠলাম। সাবরুম গিয়ে কিছু কাজকর্ম হয়েছে, থানায় নামধাম লেখাটাকা হয়েছে। ওখান থেকে একটা জিপে করে আমাদেরকে বাগাপায় নিয়ে যাওয়া হয়েছে। বাগাপা BSF 92 হেডকোয়ার্টার। সেখানে একটা ছোট্ট একটা ট্রান্সমিটার, অমর সিং বলে একজন অপারেটর, শিখ অপারেটর, 200 ওয়াট শর্ট ওয়েভ ট্রান্সমিটার, ঢাকার দিকে অ্যান্টেনা ফিট করা। সেখান থেকে আমরা যে কয়দিন প্রোগ্রাম করতে পারি নাই, আমার একটা অভ্যাস ছিল প্রচারযোগ্য বা সংবাদ হিসেবে গ্রহণযোগ্য কিছু পেলেই কাগজে টুকে টুকে রাখা, বোম্বার্ডমেন্টের পর থেকে। তো সেগুলো পকেটে ছিল, সেগুলোর ভিত্তিতে আমি ডিকটেশন দিলাম, আবুল কালাম সন্দীপ বাংলায় লিখলেন, সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ফারুক ইংরেজিতে করলেন। তারপর এটা দিয়ে আমরা 1 ঘন্টার প্রোগ্রাম করলাম। পরের দিন কর্নেল ঘোষ ওখানে ছিলেন। কর্নেল ঘোষ ওখানকার চার্জে, ইন্ডিয়ান কর্নেল। তিনি বললেন পরের দিন আমরা যেন পার্মানেন্টলি চলে আসি। 6 জন, আমরা মানুষ ছিলাম 10 জন। পরে আমরা একটা ডিসিশন নিলাম, ওই ইঞ্জিনিয়াররা তো কাজ, ওদের কাজ হবে ইয়ের পরে, ট্রান্সমিটারটি আমাদের সঙ্গে আসে নাই। কারণ ট্রান্সমিটারটি যদি এসে যায় 1 কিলোওয়াট, তখন ইঞ্জিনিয়ারদের কাজ হবে। আমরা প্রোগ্রামের কয়েকজন পার্মানেন্টলি ইয়েতে চলে গেলাম। আর এরপরে 1 কিলোওয়াট ট্রান্সমিটারটাও এসছে 12 এপ্রিল, সেটাও ইনস্টল করা হয়েছে বাগা ভাবেলুনিয়া ফরেস্ট হিল রোডে। আবার আমাদের গ্রুপটাকেও সংবাদ বাগাভাতে বসে পাওয়া যায় না বলে আমাদেরকে শালবাগানের ইয়েতে নিয়ে আসা হয়েছে, আগরতলা শহরের কাছাকাছি। পরে আগরতলাতে নিয়ে আসা হয়েছে। এটা প্রোটেক্টেড একটা বাড়ি, বনমালীপুরের বার্মা, আমি নাম মনে করতে পারছি না, বার্মার বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে, জেল রোডে। তারপর আমরা রেকর্ড করতাম, রেকর্ডিংটা আমরা প্রচার করতো ক্যাসেটের মধ্যে। 2টো ট্রান্সমিটার 25 মে পর্যন্ত চলেছে। একটা হলো 1 কিলোওয়াট মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার, আর একটা হলো 400 ওয়াট শর্ট ওয়েভ ট্রান্সমিটার। এই 2টো থেকে আমরা নিয়মিত প্রোগ্রাম করতাম। এটা টার্গেট এরিয়া হিট করতো না, কারণ খুব পাওয়ারফুল ট্রান্সমিটার ছাড়া, শর্ট ওয়েভের ট্রানজিস্টার ছাড়া শর্ট ওয়েভের প্রোগ্রাম শোনা যেত না। তখন পাকিস্তান অবজারভারে একটা খুব পাওয়ারফুল ট্রানজিস্টার ছিল। মুসা সাহেব সাংবাদিক,
তিনি শুনেছেন, তিনি আমাকে একসময় বলেছেন, মাঝে মাঝে